তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। চুয়াডাঙ্গায় আজও সর্বোচ্চ তাপমাত্রা, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। হিট স্ট্রোকে কক্সবাজার মুন্সিগঞ্জে দুজনের মৃত্যু। প্রাইমারি স্কুল খুলছে কাল, ক্লাস হবে সকাল ৮টা থেকে 11:30 পর্যন্ত। প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ। রাজধানীর বনানীতে দুর্ঘটনার পর বাসের নিচে মোটরসাইকেল, আগুনে পুড়ে গেছে বাস, আহত একজন। এনসিসিতে ৩,৬০০ টাকা কেজি দরে বিস্কুট কেনা দুঃখজনক, বলছেন মেয়র আতিক। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, যশোর সহ 5 জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। এর বাইরে শুধু সিলেট এই অবস্থা মাস জুড়ে চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে পরিস্থিতি। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে অতি প্রয়োজনে না বেরিয়ে যাদের উপায় নেই তারা বিপর্যস্ত তীব্র রোদ গরমে। বাইক চালাইতেছি, গরমের অবস্থা খুবই বাজে অবস্থা। মানে বাসা থেকে বের হলে কখন বাসায় ঢুকবো খালি থাকে চিন্তায়। খুব কষ্ট, গাড়ি চালানো যায় না, রোদ খুব। এবার একটা খ্যাপ মারলে আবার বসে থাকার লাগে সব সময়, বেশি মানে গাছতলায় যাওয়ার লাগে আর কি। আমি আমার এই বয়সে আমি কখনো এরকম গরম আর দেখি নাই। এই প্রথম এত গরম, মানে খেয়েও শান্তি পাচ্ছি না, কোথাও বেরোও শান্তি পাচ্ছি না, ঘরে থেকেও শান্তি পাচ্ছি না। আবহাওয়া অফিস বলছে সারা দেশেই এখন অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে রয়েছে। আর এই অবস্থা থাকবে মাস জুড়ে। বৃষ্টির দেখা মিলতে পারে মের প্রথম সপ্তাহে। আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। তখন থেকে 6 দিন বৃষ্টির আভাস থাকলেও তারপর আবার বইতে শুরু করবে তাপপ্রবাহ। আর এর প্রভাব মে জুড়েই থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মের ফার্স্ট উইকে যে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর বৃষ্টি স্পেলটা নর্মালি 3 থেকে 4-5 দিন কন্টিনিউ করে। যখন বৃষ্টি শেষ হয়ে যায় তারপর তাপমাত্রা আবার বেড়ে যায়। সেক্ষেত্রে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার সিভিয়ার তাপদাহ আসতে পারে। অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি। সে বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কক্সবাজার ও মুন্সিগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মতিউর রহমান নামের একজন পর্যটক মারা গেছেন। তিনি কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা ছিলেন। লাইফগার্ড কর্মী উসমান গনি জানান, দুপুরে সুগন্ধা পয়েন্টে মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ পড়ে যান মতিউর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মুন্সিগঞ্জের মুন্সিরহাট এলাকায় এক বিপণন কর্মী গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাখাওয়াত হোসেন মুকুল RFL কোম্পানির বিপণন বিভাগের কর্মী ছিলেন। বায়ু দূষণ কমানোর স্প্রে ক্যানন দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিনে 4 লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। তবে এটি কার্যকর কোনো পন্থা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, স্প্রে ক্যাননের মাধ্যমে গরমে স্বস্তি আসবে না। ঢাকার রাস্তায় স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে অনেক দিন ধরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2টি গাড়ি কিনেছিল বায়ু দূষণ কমানোর জন্য। এখন সেই স্প্রে ক্যানন ব্যবহার করা হচ্ছে গরম কমানোর জন্য। শনিবার আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গরম লাগতেছিল খুব, এখন মনে করে যে এখানে এই যে বৃষ্টির মধ্যে পানি পড়তেছে, এটাতে আমাদেরকে গা বা ঠান্ডা লাগে, তাতে ভালো লাগতেছে অনেক।
গরমটা যেরকম আমাদের লাগতেছিল, মনে হয় যে রিক্সা চালাতে পারবো না, তাতে আমাদেরকে গোসল করে আমাদেরকে ভালো লাগতেছে। ভিজতে ভালো লাগছে, গরম তো, গরমের জন্য একটু ভালো লাগছে। উত্তরের মেয়র জানান, প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানো হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য 3টি পানির গাড়ির ব্যবস্থা করা হয়েছে। দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেইন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন, পানি ছিটানোর মাধ্যমে তাপমাত্রা কমানো যাবে না, প্রয়োজন পর্যাপ্ত জলাশয় ও সবুজায়ন। এই নগরের তাপমাত্রার প্রভাবটা এত বেশি, তার মূল কারণ হচ্ছে নগরের যে ওয়াটার বডিগুলো কমে গিয়েছে, আমাদের সবুজ এলাকাগুলো কমে গিয়েছে। সেটার যে রেমেডি বা প্রতিকার, সেটা স্প্রে ক্যানন দিয়ে হবে না। স্প্রে ক্যাননের একটা অবজেক্টিভ আছে যে পার্টিকুলার যে রোড দিয়ে যাবে, সেই রোড দিয়ে হয়তো কিছু সময়ের জন্য সাময়িক স্বস্তি হবে। বৃক্ষরোপণ সহ অন্যান্য যেসব পদক্ষেপ নিয়েছিল সিটি কর্পোরেশন, সেগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে স্কুল কলেজ, তবে সারা দেশে তাপপ্রবাহ চলায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুলে ক্লাস চলবে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, কিন্তু বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম। শনিবার মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল 21 এপ্রিল, কিন্তু তীব্র দাবদাহের কারণে ছুটি বাড়ানো হয় 27 এপ্রিল পর্যন্ত। সারা দেশে 30 এপ্রিল পর্যন্ত হিট অ্যালার্ট জারি রয়েছে এখন। তারপরও রোববার থেকে স্কুল কলেজ খুলছে, তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ক্লাসের সময় কমানো হয়েছে। প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস হবে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে 10:45 থেকে 11:30 পর্যন্ত। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক, আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি হবে না। স্পেশালি আমাদের প্রি প্রাইমারি যেটা 4+, 5+, একেবারেই বাচ্চাদের, ওদের কিন্তু ক্লাস খুলছে না, এটি 1 নম্বর। 1 থেকে 5 যাতে তাদের অ্যাসেম্বলি হবে না, তাদের মাঠে অন্য কোনো কার্যক্রম হবে না, এবং আমাদের যে শিখন যে টাইমটুকু, এটি আমরা অনেকটুকু কমিয়েছি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক বলছেন শিক্ষা গবেষকরাও, তবে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা পানির ব্যবস্থা বা তাদের পর্যাপ্ত বাতাস বা যেখানে এসি, এগুলো সবই থাকা, যেগুলো যতটুকু সম্ভব হয় যে স্কুলের, অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি। এদিকে আগেই জানানো হয়েছে 4 মে থেকে শুধু মাধ্যমিকে শনিবারও ক্লাস হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লাগার পর একটি বাসও পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন একজন। বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, সাথে যোগ দেয় নৌবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল দুটির সংঘর্ষ হলে একটিতে আগুন ধরে যায়, পরে আগুন সহ মোটরসাইকেলটি ঢুকে পড়ে বাসের নিচে। এতে আগুন লেগে বাসটি পুরোপুরি পুড়ে যায়। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মোটরসাইকেলের টার্ন না হলে 180 টার্ন আছে, মোটরসাইকেল টার্নিং লইতে বাইকটারে কাইতে গেছে, আর মাথাটা ফাটা গেছে, প্লাস গাড়ি ব্যথা পেয়েছে, ওনারা হসপিটালে নিয়ে গেছে। বর্ষণের কারণে এই গাড়িতে আগুন ধরে যায়। আমরা কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আমরা আগুন নির্বাপন করি। বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে 2 ছেলেমেয়ে সহ মায়ের মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে উপজেলার ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, 5 বছরের ছেলে সালমান মোল্লা ডোবার পাশের গাছ থেকে লেবু আনতে যায়। সেখানে আগে থেকে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের মাধ্যমে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় চিৎকার শুনে তার বোন এগিয়ে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যায় মা জিনিয়াও। পরে পুলিশ খবর পেয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। ডালমারা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের মোসাম্মদ সোনিয়া বেগম, রেজবি আক্তার ও সালমান মোল্লা নামে 3 জন মারা যায়। এই বিদ্যুতের লাইনটি বিচ্ছিন্ন অবস্থায় বাড়ির পাশে একটি বাগানে পড়েছিল।
মুন্সিগঞ্জে শিশুসহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে 1 বছরের শিশু মারা গেছে। সকাল 9:30টার দিকে সদর উপজেলার মদিনা বাজারে 2টি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে শিশু হুমায়রা মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ভ্যানে 3 যাত্রী নিহত হয়েছে। সকালে খুলনা থেকে মোংলাগামী ট্রাক ঝনঝনি এলাকা বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এছাড়া ময়মনসিংহের আলালপুরে বাস সিএনজির সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর গাড়ি পোড়ানোর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিকরা। রোববার ভোর 6টা থেকে 48 ঘন্টা ধর্মঘটের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী। বলেন, গত সোমবার চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 চুয়েট শিক্ষার্থী নিহতের পর রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। সে সময় আন্দোলনকারীরা 3টি বাসে আগুন দেন। বুধবার অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করা হয়। এই রুটের চালক ও শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ঐক্য পরিষদ নেতারা। রোববার থেকে ধর্মঘটে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম এবং কক্সবাজারের 120টি রুটে বাস চলবে না বলে ঘোষণা দেন তিনি। আমাদের পরিবহনের স্বার্থে, মালিক শ্রমিকের জানমালের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আগামীকাল ভোর 6টা থেকে 48 ঘন্টা আমরা মালিক শ্রমিক যৌথ সংগ্রাম ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সারা বৃহত্তর চট্টগ্রামে আমরা ধর্মঘট আহ্বান করেছি। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগে 8টি যানবাহনের চালককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। গতি নিয়ন্ত্রণে মহাসড়কের 16 ঘর এলাকায় সকাল 11টা থেকে 2 ঘন্টা চলে অভিযান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুর্ঘটনা রোধে এ সময় স্পিড গান ব্যবহার করে মহাসড়কে যানবাহনের গতি পরীক্ষা করা হয়। পরে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে 8 চালককে জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ হলেও আনফিট এটা আমাদের দৃষ্টিতে, তো সেই ধরনের কোনো গাড়ি চলবে না, ওভার স্পিডে গাড়ি চলবে না। এটা কিন্তু আমরা এই মেইন 3টা জিনিস এবং ডিএল ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাবে না, এই 3-4টা জিনিসকে আমরা ফোকাস করে এবং বেশি বেশি ইম্পর্টেন্স দিয়ে আমরা মোবাইল সারা দেশে 64 জেলায় মোবাইল ফোন পরিচালনা করছি। 3,600 টাকা কেজি দরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিস্কিট কেনার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে মেয়র আতিক জানান, এ ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অনিয়মের সাথে কারা জড়িত তা খুঁজে বের করা হবে। গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসেই 5 থেকে 6 কেজি করে বিস্কিট কেনা হয় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে। সে সময় বেশিরভাগ বিস্কুট কেনা হয়েছে প্রতি কেজি 3,600 টাকায়। কয়েকবার বিস্কুটের দাম দেখানো হয়েছে 3,000 টাকা থেকে 3,200 টাকা পর্যন্ত। সে সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সেলিম রেজা বর্তমানে অবসরে আছেন। জনগণের টাকায় কোনোদিন আমরা চাবো না যে কেউ যেন অপচয় যেন করে। এটা কোথায় ফাঁকটা আছে, কোথায় লুপহোলটা আছে, আর যেন না হয় সেই দিকে আমি বিশেষ দৃষ্টি দিতে বলছি। প্রমাণ যদি হয় এর বিরুদ্ধে যা যা করা দরকার অবশ্যই আমি করব, কারণ আমার তো কথা হচ্ছিল যে বিস্কিটের যে দাম তার থেকে বেশি দাম দেশে কিনবে কেন? টাকা জনগণের টাকা, যে দায়ী ব্যক্তি অবশ্যই তার নিয়মনে যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি সে ভোগ করবে। আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এই দাবি তার। বলেন, বিএনপির নিজেদের দলের ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী দিনটিতে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মহাজনদের নিপীড়ন থেকে কৃষকদের রক্ষায় অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি।
এছাড়া অসাম্প্রদায়িক দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেরেবাংলা একে ফজলুল হক, তা গড়তে অঙ্গীকারাবদ্ধ আওয়ামী লীগ। ঋণ সালিসি বোর্ড গঠন করে তিনি সুদখোর মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষককুলকে রক্ষা করেছে। সেই জন্য তিনি এখনো স্মরণীয় হয়ে আছে। পরে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে তারাই বিদেশিদের আজ্ঞাবহ, জনগণকে মূল বিষয় মনে করে না। তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাওয়া যায়। বিএনপির ইতিহাস গণতন্ত্র হত্যার দাবি করে ওবায়দুল কাদেরের প্রশ্ন, এমন একটি দল দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণেই জাতীয় পার্টি ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয় বলেছেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলেও দাবি করেন তিনি। শনিবার রাজধানীতে দলের বর্ধিত সভায় এসব কথা বলেন জি.এম. কাদের। দলের ভাবমূর্তি নষ্ট করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে বলে সভায় দাবি করেন দলের নেতারা। দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী দলের সার্বিক বিষয় নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ে শনিবার রাজধানীতে বর্ধিত সভার আয়োজন করে জাতীয় পার্টি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এ সভায় যোগ দেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। জি.এম. কাদের বলেন, বিএনপি জামাত নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্বাচন ইস্যুতে জাতীয় পার্টির উপর দোষ চাপাচ্ছে। আওয়ামী লীগ চাইলেও জাতীয় পার্টিকে আর গৃহপালিত বিরোধী দল বানাতে পারবে না বলেন তিনি। আপোষকামিতা করে গৃহপালিত হয়ে গাড়ি বাড়ি নিয়ে লাভ নেই, এটার একটা সীমা আছে। আমাদেরকে সেখান থেকে উঠে আসতে হবে, না হলে রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন। গৃহপালিত বিরোধী দল থেকে বেরিয়ে আসতে হবে। এবারও কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে যাতে করে আমাদের মধ্যে থেকে এমন লোককে উপরে নিয়ে আসা যারা সর্বাত্মকভাবে প্রথম আনুগত্য আওয়ামী লীগের কাছে, দ্বিতীয় আনুগত্য আওয়ামী লীগের কাছে। অনেকে পোস্টারে ছবি দেয় না, জাতীয় পার্টির নাম ব্যবহার করে না। জাতীয় পার্টির রাজনীতি করতে গেলে জাতীয় পার্টি গ্রহণ করতে হবে। সভায় দলের মহাসচিব বলেন, সংসদ নির্বাচনের সময় জাতীয় পার্টি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হয়। দলের নিয়ম মেনেই নির্বাচনে প্রার্থী দেয়া হয়েছে। নেতৃত্ব দিতে গিয়ে আমাদের ভুল হতে পারে, আমাদের ভ্রান্তি থাকতে পারে। যারা চলে গিয়েছেন তারা ভুল করেছেন। আজকে বাংলাদেশে রাজনৈতিক অবস্থানে আপনারা দেখেন, আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশে কোনো দল থাকুক। পরে জেলা পর্যায়ের নেতারা দলের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বক্তব্য রাখেন। জবাবে কেন্দ্রীয় নেতারা বলেন, জি.এম. কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি রাজনীতিতে আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে একটি জাল ভোট দেওয়া হলেও ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ইসি হাবিব বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আপোষহীন থাকতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত তাপমাত্রা বিবেচনায় রেখে ভোটের দিন প্রতি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র চালু রাখার কথাও জানান তিনি। এদিকে সিলেটে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তীব্র তাপপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। যদি ওখানে কেউ কোনো রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে। ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। এই এলাকায় ভোট হবে, এই এলাকার ভোটাররা যদি বর্জন না করে তাহলে তো এটার কোনো ইম্প্যাক্ট নাই। ভোটাররা নিশ্চয়ই বর্জন করবেন না, তারা স্থানীয় সরকার নির্বাচন, সেখানে তারা অংশগ্রহণ করবে, এটাই আমরা আশাবাদী।
জামালপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুল হাসান স্থানীয় সুজাত আলী কলেজের অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং মোতাহার হোসেন জয় পিংনা উপজেলা আওয়ামী লীগের সদস্য। দুজনই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের কর্মী। নির্বাচনী পথসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে কক্সবাজার সদরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 200 গাড়ি পেলে 23,000 কোটি টাকা আয়কর আদায় বাড়ানো সম্ভব। দাতা সংস্থা আইএমএফকে এমন প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান গাড়ি কিনতে খরচ হবে 210 কোটি টাকা। আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থ বছরে আয়কর আদায় বাড়াতে হবে প্রায় 43,000 কোটি টাকা। এনবিআরের হিসেবে চলতি অর্থ বছরে আয়কর আদায় হবে 1,20,000 কোটি টাকা। আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থ বছরে দরকার 1,63,000 কোটি টাকা, অর্থাৎ আদায় বাড়াতে হবে 43,000 কোটি টাকা। এনবিআর জানিয়েছে স্বাভাবিক প্রবৃদ্ধি থেকে আসবে 16,000 কোটি টাকা। বাকি 26,000 কোটি আদায়ে 10 ধরনের ব্যবস্থা নেওয়া হবে। উৎসকর মনিটরিং থেকে আসবে 23,000 কোটি টাকা। ছাড় কমিয়ে 1,000 কোটি, সেবার মান বাড়িয়ে 500 কোটি ও মাঠ পরিদর্শন থেকে আসবে আরও 500 কোটি টাকা। বর্তমানে মোট আয়করের 60 ভাগই আসে উৎসে কর থেকে। এনবিআর জানিয়েছে এ খাতে নজরদারি বাড়ানো গেলে পূরণ হবে রাজস্বের বড় চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন এসব উদ্যোগের পাশাপাশি কর ফাঁকি রোধ ও করের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে মনোযোগ দিতে হবে। উৎস আয়করের জায়গাটি আমাদের আসলে যদি মৌলিকভাবে যদি আমরা আরও স্ট্রেনথেন করতে পারি এবং এটাকে যদি আমরা অ্যানালিসিস করে তার ত্রুটি বিচ্যুতিগুলিকে চিহ্নিত করতে পারি, তাহলে এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব। একই সাথে আমি মনে করি কর ফাঁকির যে প্রবণতা আছে এবং যে বিষয়টি আছে সেটি আমাদের নজর দিতে হবে। আইএমএফকে এনবিআর জানিয়েছে রাজস্ব বৃদ্ধি নিশ্চিতে দিতে হবে লজিস্টিক্স সুবিধা। কর আদায় প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে জুনের মধ্যে 100 জিপ গাড়ি ও 100টি মাইক্রোবাসের শর্ত দিয়েছে সংস্থাটি। প্রতি 100 টাকা আদায়ে বাংলাদেশে মাত্র 48 থেকে 50 পয়সা খরচ করা। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে কোথাও 80 পয়সা, কোথাও 1 টাকা, কোথাও 100 টাকা। রেভিনিউ সার্ভিসে আপনি যদি জনবল নিয়োগ করেন, আপনি যদি তাদের লজিস্টিক সাপোর্ট সুন্দর মতো দেন, আজকে যে রেভিনিউ হয়েছে কালকে ডাবল হয়ে যাবে। আয়কর বিভাগের সক্ষমতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে একটি বিশদ চাহিদা দিয়েছে এনবিআর। ভবন নির্মাণ, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাইজেশন সহ নানা বিষয়ে জোর দেয়া হয়েছে। এতে ব্যয় হবে আনুমানিক 4,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে একটি কাঠের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা 60 টন ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় গুদাম মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরীর বহদ্দার হাটের কাঠ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, গুদামে ভারতীয় চিনি নকল প্যাকেটে করে বাজারজাত করা হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে অবৈধ মজুতদাররা পালিয়ে যায়। গুদাম মালিকদের দাবি, ভাড়াটিয়ারা চিনি মজুদে জড়িত। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমাদের পরে রাখছি।